তাহলে ঝিনুক নীলের পার্টিতে যাবে না? না, যাবে না। ইসিমা, নীল বাজে। সবাই মিলে পম্পমকে মারলো, নীল ওদের কিচ্ছু বললো না, শুধু ঝিনুককেই বকলো। মিশু দিদি ঝিনুককে চড় মারলো খুব জোরে, নীলের জন্য। নীল পচা। আচ্ছা, আমি নীলকে বকে দেব। আচ্ছা ইসিমা, একটা গোলাপ গাছের কত দাম? ঝিনুক গোলাপ গাছের দাম জেনে কি করবে? ঝিনুক মিশু দিদি, জিনিয়া আর প্রিয়াকে বলবে। জিনিয়া বলেছে গোলাপ গাছের দাম খুব সস্তা, নীল নেবে না। আচ্ছা ইসিমা, গোলাপ গাছে তো কত সুন্দর সুন্দর ফুল হয়, নীল ওকে কেন পছন্দ হবে না? তুমি কি গাছটা নীলকে দিয়েছো? না, ঝিনুক দেয়নি। ঝিনুকের গিফট খুব বাজে, নীল বকবে ঝিনুককে ওটা দিলে। ইসিমা, নীল কেন চায় না যে ঝিনুক ওর পার্টিতে আসুক? কাল কত করে নীলকে ঝিনুক জিজ্ঞাসা করলো আজ স্পেশাল দিন কেন, কিন্তু নীল ঝিনুককে কিচ্ছুই বলেনি, পার্টিতে ইনভাইটও করেনি। মিশু দিদি বলেছে নীল চায় না আমার মতো ভিখিরি পার্টিতে আসুক। আচ্ছা ইসিমা, ভিখিরি কে? ও কি করে, কোথায় থাকে? ভিখিরির কাছে মাম্মা পাপা মিশু দিদি আছে, আমি তো ঝিনুক। তাহলে আমি আজ থেকে ভিখারি? এই নামটাও আমার খুব পছন্দ। আমার সোনা মাটা ঝিনুকি থাক, ভিখারি নামটা ভালো না, পচা। ঝিনুকটা খুব ভালো। ঝিনুক ভালো ইসিমা? খুব 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 ভালো। ইসিমা, ঝিনুককে একটু রং এনে দেবে? কেন, ঝিনুকের রং শেষ হয়ে গেছে বুঝি? হ্যাঁ ইসিমা, ঝিনুকের রং শেষ হয়ে গেছে। ঝিনুক কাল নীলকে বলেছিল নীলকে রং এনে দেওয়ার জন্য। সকালে নীল ঝিনুককে রং পাঠিয়েছে, কিন্তু ঝিনুক নীলের দেওয়া রং নেবে না। আর সেটা কেন? হঠাৎ রুদ্রর গলার আওয়াজে ঈশিতার ঘাড়ের উপর থেকে মুখ তুলে তাকালো ঝিনুক। রুদ্রকে দেখেই ঈশিতা বলল, এটা কি হচ্ছে বাবু? তুইও বকেছিস ওকে? বাচ্চা মেয়েটাকে তোরা কি একটু একা ছেড়ে দিতে পারিস না? হ্যাঁ, আচ্ছা, ও তো তোদের কারোর অ্যাটেনশন চায়নি, নিজের মতো নিজে থাকে সারা দিন, একা একাই খেলে। তাহলে কি এত সমস্যা ওকে নিয়ে তোদের? হ্যাঁ, দেখ তোর গালটা, এইভাবে কেউ মারে? সে সকাল থেকে দেখছি ও কেঁদেই যাচ্ছে। ও কতটা সেনসিটিভ তুই জানিস না? ওকে আমায় সামলাতে দাও, তোমায় ড্যাড ডাকছে। কি করছিস? লেগে যাবে তোর। কিন্তু কে কার কথা শুনে? ঝিনুকের হাতটা শক্ত করে ধরে রুদ্র ওকে টেনে নিয়ে গেল ঝিনুকের ঘরের দিকে। ঝিনুক নীলের সাথে যাবে না, ছাড়ো ঝিনুককে, ছাড়ো। নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে হাতের উপর শক্ত হয়ে বসে থাকা রুদ্রর হাতটাকে আঘাত করতে লাগলো ঝিনুক, কিন্তু কোনো লাভ হলো না। কটেজের বারান্দায় উঠে আসতেই রুদ্রের চোখে পড়ল জামার প্যাকেটটা। ওটাকে যে একটা কোনায় প্রচণ্ড অভিমানের সাথে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেটা ও ভালোই বুঝলো। প্রচণ্ড রাগে কটমট করে রুদ্র তাকালো একবার ঝিনুকের দিকে। রুদ্রকে রেগে যেতে দেখে ঝিনুক আরও বেশি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো। ঝিনুককে ছেড়ে দাও নীল, প্লিজ। ঝিনুক নীলের সাথে কোথাও যাবে না, ঝিনুকের লাগছে, নীল ছাড়ো। রুদ্র সাথে সাথে ঝিনুকের পিছন দিক থেকে ওর পেটের কাছটা জড়িয়ে ধরে ওকে এক হাতে তুলে নিল ওপরে। রুদ্রর কোলে ঝুলে থাকা অবস্থাতেই ঝিনুক হাত পা ছুটতে শুরু করলো। নামিয়ে দাও ঝিনুককে, নীল, ঝিনুককে ছেড়ে দাও। ঝিনুকের এই চিৎকার যেন রুদ্রর কানেই ঢুকছে না। বারান্দার কোনায় পড়ে থাকা প্লাস্টিকটা উঠিয়ে নিয়ে ঝিনুককে ওইভাবেই ধরে রেখে ঢুকে গেল ঝিনুকের রুমে এসে ঝিনুককে নিচে নামিয়ে দিতেই ঝিনুক আচমকা রুদ্রর হাতে খুব জোরে কামড় দিল। ওর এই ছোট্ট দাঁত রুদ্রের কঠিন শরীরের উপর যেন কোনো প্রভাব ফেলতে পারল না। পুরো সময়টা রুদ্র এক জায়গায় চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে একভাবে দেখতে লাগলো ঝিনুকের কর্মকাণ্ডগুলোকে। কিন্তু এখানেও হলো আর এক বিপত্তি। ছোট্ট ঝিনুকের একটা দাঁত আগে থেকেই নড়ছিল। রুদ্রর হাতের কঠিন পেশির উপর চাপ দিতেই দাঁতটা পড়ে গেল।
এই বয়সে যে দাঁত পড়ে আবার নতুন করে দাঁত গজায় সেটা ঝিনুকের জানা ছিল না। কেউ এর আগে ওকে এটা বলেওনি। কদিন ধরেই দাঁতটা নড়ছে দেখে ঝিনুক দাঁতটাকে একটু বেশি যত্নে রাখছিল, পাছে ওটার কিছু হয়ে যায়। আস্তে আস্তে ব্রাশ করা, খাবার খাওয়ার সময় ওই দাঁতটাকে বাঁচিয়ে খাওয়া, জল দিয়ে কুলকুচি করার সময় সাবধানতা অবলম্বন করা। আর সেই দাঁতটাই পড়ে যাওয়াতে ভ্যাবাচাকা খেয়ে ঝিনুক তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে। নীল ঝিনুকের দাঁত ভেঙে দিল। আবার কাঁদতে শুরু করলো ঝিনুক। আমি ঝিনুক কামড়েছে নীলকে, বেশ হয়েছে, দাঁত ভেঙে গেছে, আর কামড়াবে? রুদ্রর কথা শুনে ঝিনুক আরও জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। গায়ের সমস্ত শক্তি লাগিয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে রুদ্রর পেটের উপর বেশ কয়েকটা ঘুষি চালালো ঝিনুক। ঝিনুকের দাঁত লাগিয়ে দাও নীল, দাঁত ছাড়া ঝিনুক খাবে কি করে? ঝিনুকের দাঁত ফেরত চাই। ঝিনুকের ছোট্ট হাত দুটো রুদ্রকে বিন্দুমাত্র আঘাত দিতে অক্ষম। রুদ্র চুপ করে দাঁড়িয়ে ঝিনুকের হাত পা ছোড়াটাকে দেখতে লাগলো অবাক হয়ে। মেয়েটাকে যতই দেখে রুদ্র ততই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রুদ্রনীল সিং শেখাওয়াতের গায়ে এভাবে হাত তোলার সাহস এই গোটা বিশ্বে কারণ নেই। সেখানে এই ছোট্ট মেয়েটা যেভাবে নির্দ্বিধায় সবসময় ওর উপর হাত পা চালাতে থাকে, তাতে ভবিষ্যতে নিজের ট্রাস্ট নিয়ে বেশ সন্দেহই হয় ওর। বেশ খানিকক্ষণ ঝিনুককে ওইভাবে দেখার পর রুদ্র শক্ত করে ঝিনুকের কুনুইটা চেপে ধরলো। এটাই শেষবার তুমি আমার গায়ে হাত তুলছো। এরপর এই হাত দুটো আমি কেটে নিয়ে গিয়ে নিজের ঘরে ঝুলিয়ে রাখবো। তাহলে ঝিনুক খাবে কি করে? পাম্পামকে কোলে নেবে কি করে? রোজি, টুপু, টিনটিন, রুমি, পোপোকে জল দেবে কি করে? আর ঝিনুক পটি যাবে কি করে? নীল, হাতটা কেটে দিলে ঝিনুককে পটি তুমি নিয়ে যাবে? চুপ, একদম চুপ। সব সময় শুধু বাজে বকা। আগে বলো, এই প্যাকেটটা ওখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কেন? ঝিনুক মাথাটা নিচু করে বলল, ঝিনুক নীলের থেকে কিচ্ছু নেবে না। কেন? নীল পচা। নীল নিজের জন্মদিনের পার্টিতে ঝিনুককে ইনভাইট করেনি। ওটা ইনভাইট। ইনভাইট? হুম। হ্যাঁ, তো নীল নিজের জন্মদিনের পার্টিতে ঝিনুককে ইনভাইট করেনি। নীল কাউকে ইনভাইট করেনি। নীলের পার্টি পছন্দ না। পার্টি ঝিনুকের ইসিমা দিয়েছে, নীল না। ইসিমা ঝিনুককে ইনভাইট করেছে তো। ঝিনুক একটু ভেবে বলল, করেছে তো। তাহলে সকালে নীল রবি কাকার হাতে কিছু পাঠিয়েছিল, সেটাকে না নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এটা কি ঠিক? ঝিনুক উত্তর না করে মাথা নিচু রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। বুঝলো মিশু দিদি আর জিনিয়ার কথা শুনে নীলের পাঠানো উপহার ছুঁড়ে ফেলে দিয়ে ভুল করেছে ও। অপরাধবোধ খুব তাড়াতাড়ি জাপটে ধরলো ঝিনুককে। কিছু জিজ্ঞেস করছি আমি ঝিনুক। রুদ্রর গলার আওয়াজ আরো ঠান্ডা, আরো গম্ভীর হয়ে এলো। প্রতিটা শব্দের গম্ভীর্য ঝিনুকের কানকে যেন আঘাত করছে তীব্রভাবে। ছোট্ট মেয়েটা প্রতিটা শব্দের তীব্রতায় কেঁপে উঠছে বারবার। তো ঝিনুকও জানে রুদ্র উত্তর না পেয়ে যাবে না এখান থেকে, তাই মনের সমস্ত সাহসটুকুকে একত্রিত করে মাথা নিচু রেখেই উত্তর দিল। জিনিয়া বলল। কে কি বললো সেটা আমি শুনতে চাইনি। আমি কি তোমাকে কিছু বলেছি? তাহলে এটাকে ছুঁড়ে ফেলে দিলে কেন? আমার দিকে তাকাও। না, এখন নীল রেগে আছে। এখন নীলের দিকে তাকালে ঝিনুক ভয় পাবে। নীলের লাল চোখ দেখলে ঝিনুক ভয় পায়। ঝিনুকের এই নিষ্পাপ খোলা মনের কথার মায়াতেই তো বারবার আটকে যায় রুদ্র। এই মেয়েটা নাকি ওকে ভয়ও পায়। এটা শুনে রুদ্র হাসবে না রাগ করবে বুঝতে পারল না। নিজের গম্ভীর্য বজায় রেখেই বলল, ঝিনুক কি প্যাকেটটা খুলে একবারও দেখেছে ওর মধ্যে কি আছে? ঝিনুক দ্রুত দুদিকে মাথা নাড়ল। লুক অ্যাট মি। ঝিনুক তবুও মাথা নিচু করেই রইল। ভীষণ অবাধ্য তুমি। আর একবার বলবো,
তাকাও আমার দিকে। ঝিনুক ভয়ে ভয়ে তাকালো রুদ্রর দিকে, কিন্তু রুদ্রর হাতের লাল জামাটা দেখে মুহূর্তে ওর মনের সব ভয় ডানা মেলে উড়ে গেল। খুশিতে চোখ দুটো জল জল করে উঠল, ঠোঁটের কোনায় একটা হাসির রেখা ফুটে উঠল ধীরে ধীরে। প্রচণ্ড আনন্দের ঝলক ওর আওয়াজে শোনা গেল স্পষ্ট। এটা ঝিনুকের জন্য? না, এটা জিনিয়ার জন্য। রুদ্রর কথার সাথে সাথে উজ্জ্বল মুখটায় হঠাৎ অন্ধকারের অধিপত্য স্থাপিত হলো। কিন্তু জিনিয়া এমন জামা পরে না, ও তো বুবু বার করা জামা পরে। আবার বলেছি না বাজে কথা বলতে নেই। আচ্ছা, ঝিনুককে জামাটা নিতে হলে আগে হাসতে হবে। ঝিনুক মাথা তুলে তাকালো রুদ্রর দিকে। ঝিনুক কি পাগল যে এমনি এমনি হাসবে? এমনি এমনি কেউ হাসতে পারে নীল? সেটা ঝিনুকের ব্যাপার। ঝিনুক কি করে হাসবে সেটা আমি জানি না, কিন্তু এই জামাটা নিতে গেলে হাসতে হবে। ঝিনুক বড় বড় চোখ করে তাকিয়ে রইল রুদ্রর দিকে। তারপর দু হাতের তর্জনী ঠোঁটের দুপাশে রেখে হালকা টেনে দাঁত বের করে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ওকে দেখে রুদ্র কোনো রকমে নিজের হাসি চেপে ঘুরে দাঁড়িয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে এলো ওর কাছে। আসলে বাইরে অনেক লোকজন, রুদ্র চায় না ওকে কেউ এইভাবে দেখুক, কারণ রুদ্রর এই রূপ আজ পর্যন্ত শুধু ছোট্ট ঝিনুকই দেখেছে। আর তাছাড়া এইভাবে ও অন্য কারোর সামনে অভ্যস্তও নয়। ঝিনুকের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল রুদ্র। এমন করে হাসলে হবে না লিটল র্যাবিট, মন থেকে হাসতে হবে। হাঁটু ভাঁজ করে বসার পরেও ঝিনুক রুদ্রর সমান উচ্চতায় আসতে পারল না। হঠাৎ ঝিনুক এগিয়ে এসে রুদ্রর দু গালে নিজের ছোট্ট দুটো হাত রেখে বলল, ইসিমা বলে অন্যকে কান্না করিয়ে দেওয়া অনেক সহজ, কিন্তু হাসিয়ে দেওয়া অনেক কঠিন। নীল, ঝিনুক একটা সিক্রেট বলবে? এটা ঝিনুকের টপ সিক্রেট। হোয়াট সিক্রেট? নীল নিজে যদি মন থেকে হাসে তাহলে নীলের সামনে সবাই মন খুলে হাসবে, কিন্তু নীল তো হাসতেই জানে না। আচ্ছা, নীলের কি দাঁতে ব্যথা? আমার আবার দাঁতে ব্যথা কেন হতে যাবে? তাহলে নীল হাসে না কেন? আচ্ছা, তাহলে কি ঝিনুকের মতো নীলের দাঁতও পড়ে গেছে? চিন্তা করে না নীল, দাঁত পড়ে গেলে আবার গজিয়ে যায়। নীল তো বলেছে ঝিনুককে। রুদ্র অবাক হয়ে তাকিয়ে দেখে ঝিনুককে। জীবনটাকে কঠিন অনুশাসনের মধ্যে বেঁধে নিজেকে একটা স্নেহবিহীন অনমনীয় দৃঢ় আবরণের মধ্যে আবদ্ধ করার এই সংগ্রামটাই ও বারবার হেরে যায় মেয়েটার সামনে এলেই। ওর সামনে নিজের মর্জি, নিজের ইচ্ছা, নিজের নৈতিকতা কোথায় যেন অজান্তেই বিসর্জনে চলে যায়। নিজের জন্য তৈরি করা কঠিন সীমাবদ্ধতাগুলো সব সময় দুর্বল হয়ে যায়। সবটা যে কখন লঙ্ঘন হয়ে যায় বুঝতেই পারে না রুদ্র। এই মেয়েটা দিন দিন ওকে দুর্বল বানিয়ে দিচ্ছে। না না, কিছুতেই না। জীবনে কিছুই ওকে কোনোভাবে দুর্বল বানাতে পারে না, কোনোভাবেই না। ঝিনুক নামের এই দুর্বলতাকে কাটিয়ে উঠতেই হবে ওকে, যেভাবেই হোক। আর এক মুহূর্ত দাঁড়ালো না রুদ্র ঝিনুকের ঘরে, সোজা বেরিয়ে এলো বাইরে। বলা ভালো এক প্রকার পালিয়ে এলো ও ওখান থেকে। সারা লন জুড়ে অসংখ্য লোকজনের আনাগোনা। ওমবাবু ব্যস্ত নিজের পার্টির লোকদের সাথে রুদ্রকে পরিচয় করিয়ে দিতে। বিশাল ওমবাবু আর রুদ্রর পিছনেই দাঁড়িয়ে আছে নিজের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। মস্তিষ্ক তার সতর্ক কোনো অপ্রত্যাশিত বিপদের আশঙ্কায়। মিশা, জিনিয়া আর প্রিয়া রুদ্রর বাকি বন্ধুদের সাথে সবার থেকে দূরে একটা আলাদাই পার্টি করছে বলে মনে হচ্ছে। নয়না আর ঈশিতা আগত গেস্টদের সাথে কথা বলতে ব্যস্ত, আর এদের সবার থেকে দূরে ছোট্ট ঝিনুক একা একা বকে চলেছে নিজের ফুল গাছগুলোর সাথে। ঈশিতা কিছুক্ষণ আগে এসে ঝিনুককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। আমাদের ঝিনুক তার ইসিমায়ের কাছে থেকে একটু ওষুধ চেয়ে নিয়ে পমপমকে লাগিয়ে দিয়ে নিজের বিছানায় উপর ওকে বসিয়ে রেখে এসেছে। অনেকক্ষণ ফুল গাছগুলোর সাথে বকার পর একটা প্রজাপতির পিছন পিছন কটেজের পিছনের দিকে নদীর ধারটার দিকে এগিয়ে গেল ঝিনুক। তাহলে তো এবার আমাদের ছোট দাদাবাবু তৈরি। হ্যাঁ
তৈরি তো হতেই হবে। চায়ের দোকানে, রাস্তার বাঁকে, স্টেশনে, কলেজ গ্রাউন্ডে বসে রাজনীতিকে নোংরা বলা, গালমন্দ করা অনেক সহজ দেশ পাণ্ডে, কিন্তু সামনে এগিয়ে এসে সেই নোংরাকেই ঘেঁটে দেখার বা সেটাকে পরিষ্কার করার দম সবার মধ্যে থাকে না। সেটার জন্য কাউকে না কাউকে তো চাই। তাছাড়া আমরা হয়ে গেছি ব্যাকডেটেড। আজকালকার জেনারেশন অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি আপডেটেড। ভাই, আমাদের বেলায় ছিল বলের প্রয়োগ, হার্ডওয়ার্ক যাকে বলে, কিন্তু এখন হয়েছে বুদ্ধির প্রয়োগ, স্মার্ট ওয়ার্ক। কম্পিউটারের যুগ এটা। যুব সমাজ এগিয়ে না আসলে দেশের উন্নতি সম্ভব কোথায়? পার্টিতে অনেক উপযুক্ত ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু যুব সমাজকে একত্রিত করে নতুন রেভলিউশন আনার জন্য রুদ্রর মতোই একজনকে চাই আমাদের। শুধু আমার ছেলে বলে নয়, পার্টির মিলিত সিদ্ধান্ত এটা। এটা কিন্তু একেবারে খাঁটি কথা বলেছেন রাজা বাবু। তাছাড়া ছোট দাদা বাবু আমাদের সাক্ষাৎ আপনার প্রতিচ্ছবি। পার্টি রুদ্রকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। আফটার অল শেখাওয়াত পরিবারের এই পার্টির প্রতি একটা আলাদাই দায়িত্ববোধ কাজ করেছে অল দ্য টাইম। তাই আশা তো করাই যায় বাবা, জেঠু, ঠাকুরদের মতন সেই দায়িত্ববোধটাকে সযত্নে এগিয়ে নিয়ে যাবে রুদ্র। মিসেস যোশীর কথা শুনে চকিত তাকালেন ওমবাবু ওনার দিকে। আশেপাশের মানুষজনের উপস্থিতি, জরুরি আলোচনা সবটা উপেক্ষা করে রুদ্রর অস্থির চোখ দুটো কিছু একটা খুঁজে চলেছে চারিদিকে। এই মুহূর্তে ও যদি নিজের মস্তিষ্ককে একটু স্থির করে ওমবাবুর দিকে তাকাতো, তাহলে দেখতে পেত ওনার নজরে একটা অস্বস্তিকর উপস্থিতি স্পষ্ট দৃশ্যমান। মিসেস যোশীর উপর থেকে চোখ সরিয়ে ওমবাবু তাকালেন রুদ্রর দিকে। বুঝলেন রুদ্র মিসেস যোশীর কথাটা লক্ষ্য করেনি। যোশী পরিবার এই পার্টিতে শেখাওয়াত পরিবারের মতোই পুরনো, তাই পার্টি তথা শেখাওয়াত পরিবারের সমস্ত খুঁটিনাটি বিষয়ে যোশী পরিবার খুব ভালোভাবে অবগত। এইবারের ইলেকশনের টিকিট মিসেস যোশী নিজের ছেলের জন্য চেয়েছিলেন, কিন্তু ওমবাবু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন মিসেস যোশী। আর তাই উনি যেই উদ্দেশ্য নিয়ে এই মন্তব্যটি করলেন, সেটা এই মুহূর্তে কিছুতেই রুদ্রের নজরে আসতে দেওয়া যাবে না, সেটা ওমবাবু খুব ভালো করেই জানেন। রুদ্রর সামান্যতম সন্দেহ ওনার এই বিশাল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই ওনার। বেশ খানিকক্ষণ হয়ে গেছে ঝিনুককে দেখতে পাচ্ছে না রুদ্র। সবার সাথে কথা বলতে ব্যস্ত থাকলেও ওর নজরটা ঝিনুকের ওপরেই ছিল সেই প্রথম থেকে। মেয়েটা নিজেকে নতুন করে কোনো বিপদে না জড়ায় সেটা ভেবে চোখে চোখে রাখতে চেয়েছিল ও, কিন্তু মনোযোগ সামান্য ঘুরতেই মেয়েটা ঠিক কোথায় চলে গেছে। পা দুটো যেন ওর এক এক জায়গায় থাকতেই চায় না। যেই মানুষগুলোর সাথে এখন রুদ্র কথা বলছে তারা পার্টির ইম্পর্টেন্ট মেম্বার। কথার মাঝখানে ওইভাবে বেরিয়েও আসতে পারছে না ও। ঝিনুক চোখের আড়াল হতেই মস্তিষ্ক বিচলিত করা একটা অনুভূতি ঘিরতে শুরু করেছে ওকে। অস্থির নজর এদিক ওদিক যতদূর চোখ যায় খুঁজে চলেছে ছোট্ট মেয়েটাকে। সামনের মানুষগুলো কি বলছে না বলছে ওর কানে কিছুই ঢুকছে না। ড্যাড, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। ওমবাবু হয়তো এই সুযোগটাই খুঁজছিলেন। এই মুহূর্তে রুদ্রকে মিসেস যোশীর সামনে থেকে সরানোটা খুব দরকার। রুদ্র এখনও প্রস্তুত নয় পরিবারের এই অন্ধকার দিকটিকে ফেস করার জন্য। সমস্ত সাজানো গোছানো পরিকল্পনাটা ভেস্তে যেতে পারে একটা ভুল চালে। তাই দ্বিতীয়বার না ভেবে ওমবাবু রাজি হয়ে গেলেন রুদ্রের কথায়। হ্যাঁ, যা 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 না, টেক ইউর টাইম, আফটার অল ইটস ইউর ডে সান। ছেলে কিন্তু আপনার বেশ উপযুক্ত রাজা বাবু, নালে এই বয়সে এইরকম একটা প্রতিপত্তিশালী পরিবারের ছেলে হয়েও নিজেকে পুরোপুরি কাজে নিমজ্জিত করে রাখাটা কিন্তু জাস্ট ভাবা যায় না। ওর বয়সে ছেলেমেয়েগুলোকে দেখুন, মদ, গাঁজা, চরসের নেশা, ক্লাব, পার্টি, কোনোটাই তো বাদ নেই। এর পিছনে পুরো ক্রেডিটটা কিন্তু রাজা বাবু নিজে দাঁড়িয়ে থেকে সবটা শিখিয়েছেন রুদ্রকে।
বিশাল, তোমায় কতবার বলেছি না আমাকে রাজা বাবু বলে ডাকবে না। ওটা জনসাধারণের জন্য থাক। দাদা বলে ডাকতে তোমার কি এত সমস্যা হয় নাকি? আমি তো কিছুই বুঝতে পারি না। সম্মানটা অনেক পরিশ্রমের ফল রাজাবাবু, তাই যার যেটা প্রাপ্য তাকে সেটা তো দেওয়াই উচিত। এটা কিন্তু একদম ঠিক বলেছেন বিশালবাবু। ওমবাবু সজোরে হেসে উঠলেন। ক্ষমতা, প্রতিপত্তি, অধিকার সত্তার পিপাসু মানুষগুলো নিজেদের মিথ্যে সম্মান দেখলে বুঝি এমনভাবেই হেসে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই ঈশিতা আর নয়নাও যুক্ত হলো ওদের সাথে। না, মেয়েরা কোথায়? মিঠু ওদিকটায় আছে, ওই তো ওখানে। আর ঝিনুক একটু আগেও তো ঘরের সিঁড়িতেই বসেছিল, এখন জানি না কোথায় গেছে, হয়তো জঙ্গলের দিকটায় গেছে। সত্যি বিশাল, তোমার ওই ছোট মেয়েটা না দিন দিন ভীষণ অভদ্র তৈরি হচ্ছে। সারাদিন ওই জঙ্গলি পশু পাখিগুলোর সাথে থেকে থেকে নিজের আদব কায়দাগুলোকে একবারে ওই রকম তৈরি করছে, পুরো ওই জঙ্গলি টাইপ। ওর ভবিষ্যৎ নিয়ে তোমার একটু ভাবা উচিত। মিশুকে দেখো, স্মার্ট, ওয়েল এডুকেটেড হচ্ছে দিন দিন, নিজেকে মেনটেন করতে জানেও। ইউ নো হোয়াট, আই লাইক দ্যাট গার্ল। আচ্ছা, আমি যদি বলি মিশুকে আমার রুদ্রর জন্য আমি চাই, তাহলে তুমি কি বলবে বিশাল? বিশাল আর নয়না দুজনেই এমন অপ্রত্যাশিত প্রস্তাবে অবাক হয়ে তাকালো ওমবাবুর দিকে। হোয়াট? আমি সিরিয়াস। আমি আজই প্রস্তাব রাখছি তোমাদের সামনে। আমি মিশুকে নিজের পুত্রবধূ করতে চাই। ও ছোট থেকে এখানে আছে, আমাদের পরিবারের আদব কায়দা সংস্কৃতির ব্যাপারে খুব ভালো করেই অবগত। এই রুদ্রর থেকেও মাত্র 1 বছরের ছোট। রুদ্রর পাশে ওর শক্তি হয়ে দাঁড়ানোর জন্য একদম পারফেক্ট। ওদের দুজনকে একসাথে বেশ ভালো মানাবে। তাছাড়া আমাদেরও ওর সাথে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধে হবে না আশা করি। হ্যাঁ ঈশিতা, তুমি কি বলো? আমার মনে হয় এখনই আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। রুদ্র এখনো এসবের জন্য প্রস্তুত নয়। সময় আসলে ওকে সিদ্ধান্ত নেবে, এটা ওর উপর ছেড়ে দেওয়া উচিত। ওর পছন্দ অপছন্দ ঠিক কেমন হবে ভবিষ্যতে, সেটা তো আমাদের জানার বাইরে। ঈশিতার উত্তরে ওমবাবুর বিরক্তি চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট। ওর সিদ্ধান্ত মানে? ও আমার সিদ্ধান্তকে কোনোদিন অসম্মান করেনি। আমার পুরোপুরি বিশ্বাস আছে ওর উপর। ও আমার সন্তান, আমার সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত হবে। ওমবাবুর কথায় একটা দম্ভপূর্ণ হাসি খেলে গেল নয়নার ঠোঁটের কোণায়। মিশাকে নিজের বুকে আগলে মানুষ করেছে ও। মিশার ভিতরে বিদ্যমান সমস্ত গুণ, সংস্কার, দক্ষতা সবটা তো ওরই শিক্ষা। আর সেই শিক্ষাটাই যখন শেখাওয়াত পরিবারের মতো একটা প্রতিপত্তিশালী, ক্ষমতা সম্পন্ন, প্রসিদ্ধ, সম্ভ্রান্ত পরিবারের সাদরে গ্রহণযোগ্যতা পায়, তখন তো সেটা অহংকার করার মতোই বিষয়। দেবপ্রয়াগে পা রাখার পর থেকেই নয়নার নজর ছিল এই পরিবারের উপর। বিশাল মাসের শেষে নিজের বেতন হিসাবে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করলেও নয়নার চাহিদা শুধু টাকায় সীমাবদ্ধ ছিল না কোনো দিনই। শেখাওয়াত পরিবারের মতো প্রসিদ্ধতা, ক্ষমতা, প্রতিপত্তির একটা লোভ নয়নাকে পেয়ে বসেছিল প্রথম দিন থেকেই। ধীরে ধীরে মিশাও বড় হতে থাকে। মায়ের বাকি গুণগুলোর পাশাপাশি এই গুণটাও নিজের মধ্যে গড়ে তুলতে থাকে। রুদ্রর সাথেই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নটা মা মেয়ে মিলে অনেক দিন ধরেই দেখছিল। আজ ওমবাবুর কথায় সেই স্বপ্নটা পূরণের রাস্তায় আরও এক ধাপ এগিয়ে গেল। খুঁজতে খুঁজতে নদীর ধারটায় এসে রুদ্রর ব্যস্ত পদবিক্ষেপ রুদ্ধ হলো। নদীর একদম ধারটায় বসে ঝিনুক খেলছে প্রায় ওরই সমবয়সী একটা ছেলের সাথে। ছেলেটাকে রুদ্র চেনে না, সম্ভবত নিমন্ত্রিত কোনো গেস্টের সাথে এসেছে। ঝিনুককে এত খুশি রুদ্র এর আগে কোনো দিন দেখেনি। মন খুলে হাসছে মেয়েটা ছেলেটার সাথে। দুজনে মিলে কিছু একটা আঁকিবুকি কাটছে পাথুরে রুক্ষ ভূমির উপর।
আর খিলখিল করে হাসছে। ওদের ওইভাবে দেখে রুদ্রর ভিতরে হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতির সঞ্চার ঘটল। প্রচণ্ড রাগ, বিরক্তি, অসন্তুষ্টির একটা মিশ্র অনুভূতি মানসিক দ্বন্দ্বে ফেলে দিল ওকে। এই রূপ অনুভূতির হঠাৎ সঞ্চার হওয়ার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পেল না রুদ্র। আর কোনো ঘটনার ব্যাখ্যা খুঁজে না পেলেই যে ওর মেজাজ সপ্তমে চড়তে থাকে, এবারও তার ব্যতিক্রম হলো না। প্রচণ্ড রাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিনুককে একভাবে দেখতে লাগলো রুদ্র। ইচ্ছে তো করছে ওকে এখনই ওখান থেকে তুলে নিয়ে আসতে, কিন্তু এমনটা করা ওর স্বভাব বিরোধী। হঠাৎ একটা কল আসায় কলটা রিসিভ করে একটু দূরে সরে গেল রুদ্র। এর মধ্যেই একজন সম্ভ্রান্ত মহিলা এগিয়ে এলো ঝিনুকদের দিকে। রোহন, হোয়াট আর ইউ ডুইং? মাটি, কাদা, নোংরা, হোয়াট ইজ দিস? নোংরা ঘাটছো কেন? আর এটাকে? ও আমার নিউ ফ্রেন্ড মা, আমরা খেলছি। এই কাদা মাটি দিয়ে ড্রেসটা দেখেছো? কি করেছো নিজের অবস্থা? এই মেয়ে, তুমি কে? আর ওকে এইসব নোংরা ঘাটা শেখাচ্ছ কেন? তুমি জানো ওকে? বিশাল সিকিউরিটি চেকিং এর জন্য এদিকটাতেই আসছিল। নতুন করে ঝিনুককে আবার গন্ডগোলে জড়াতে দেখে মাথাটা ঠিক রাখতে পারল না। পিছনে দাঁড়িয়ে ও সবটাই শুনেছে। মেয়েটার জন্য দিন দিন ওকে যাচ্ছে তাই ভাবে অপমানিত হতে হচ্ছে সর্বত্র। এইবার তো বাইরের লোকের কাছেও হয়তো অপমান হতে হবে ভেবেই প্রচণ্ড রাগে জর্জরিত হলো বিশালের মস্তিষ্ক। এগিয়ে এসে সজোরে একটা চড় বসিয়ে দিল ঝিনুকের গালে। সাথে সাথে গালে হাত দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ল ঝিনুক। ঝিনুকের কান্নার আওয়াজ রুদ্রর কানে পৌঁছাতেই কল ডিসকানেক্ট করে দ্রুত পায়ে এগিয়ে এলো ও ঝিনুকের দিকে। কি কুক্ষণেই যে তুমি আমাদের জীবনে এসেছো আমি সেটাই ভাবি এখন। কেন একটা কথাও তোমার কানে ঢোকে না? কেন বাইরে বেরিয়েছো ঘর থেকে? কেন এত সমস্যা তোমার পাপার কথা শুনতে? গালে হাত দিয়ে মাটিতে বসে ঝিনুক এমনিতেই অনেক বেশি কান্না করছিল। কাঁদতে কাঁদতে তার হেঁচকি পর্যন্ত উঠছিল, কিন্তু তাতে হয়তো বিশালের সত্যিই কিছু যায় আসছিল না। সে ঝিনুকের হাতটা শক্ত করে ধরে ওকে টেনে তুলে আরও একটা চড় মারার উদ্দেশ্য নিয়ে হাতটা উপরে তুলে ধরল। সজোরে আঘাতটা ঝিনুকের আর একটা গালে এসে পড়ার আগেই বিশালের হাতটা শক্ত মুঠোয় আবদ্ধ করল রুদ্র। বিশাল ঘুরে তাকালো রুদ্রর দিকে। 18 বছরের ছেলেটার সামনে বিশালের উচ্চতা, চেহারা এবং ব্যক্তিত্ব যেন কোনো পাত্তাই পায় না। প্রচণ্ড ক্রোধে ছেলেটার ওই একজোড়া চোখ জ্বলজ্বল করছে। চোখ দুটোর অগ্নিদৃষ্টি যেন এই মুহূর্তেই বিশালকে জ্বালিয়ে ভস্মে পরিণত করে দিতে সক্ষম। রুদ্রর হাতের বাঁধন বিশালের হাতের উপর আরও দৃঢ় হয়ে চেপে বসতে শুরু করলো। রুদ্রর মধ্যে হঠাৎ জাগরিত এই ক্রোধের কারণ কিছুতেই বুঝতে পারল না বিশাল। বিভ্রান্ত দৃষ্টিতে একভাবে তাকিয়ে রইল ও রুদ্রর দিকে। রুদ্রর চাপা গর্জনের আওয়াজ প্রতিধ্বনিত হলো পাশেই বয়ে চলা খরস্রোতা নদীর গতিপথে পড়ে থাকা বিশাল বিশাল প্রস্তর খণ্ডগুলোর গায়ে। এনাফ, অনেক হয়েছে, আর নয়। রুদ্রর এই রূপকে খানিক অংশে ভয় পায় বিশাল নিজেও, কারণ ওর সামনে দাঁড়িয়ে থাকা এই রুদ্র আর সাধারণের সামনে দৃশ্যমান রুদ্রর মধ্যের ফারাকটাও খুব ভালো করেই জানে। রুদ্র নৃশংসতার জ্বলন্ত উদাহরণ ওর চোখের সামনে বহুবার দেখেছে। ছোট থেকে নিজেকে তৈরি করতে থাকা মাত্র 18 বছর বয়সী এই ছেলেটা পরিস্থিতির বশে যে কী পরিমাণ ভয়ঙ্কর আর নিষ্ঠুর হয়ে উঠতে পারে সেটা নতুন করে বোঝার বা জানার দরকার নেই ওর। সমাজবিরোধী কার্যকলাপের এই দূরপ্রসারিত অন্তহীন অন্ধকার জগতের সাথে জড়িত মানুষগুলো বলে ওম সিং শেখাওয়াতের মতো নির্মম মানুষ এই গোটা ভূভারতে আর একটাও নেই। কিন্তু তারা হয়তো রুদ্রনীল সিং শেখাওয়াতের মুখোমুখি কোনো দিন হয়নি, হওয়ার কথাও নয়, কারণ ওই রুদ্র নিজেকে সবসময় অন্ধকারের আড়ালেই ঢেকে রাখতে পছন্দ করে।
আর সেই মিশকালো অন্ধকারের বিষাক্ত বাতাবরণে সবার প্রবেশ নিষেধ। বিশাল সবটা জানার পর কোনোভাবেই সেই অন্ধকারকে টেনে বার করে আনতে চায় না এই মুহূর্তে। তাই চুপচাপ ঝিনুককে ছেড়ে দিয়ে দুপা পিছনে সরে দাঁড়ালো ও। সকাল থেকে বাচ্চা মেয়েটা একবার এর কাছে তো একবার ওর কাছে ক্রমাগত বকা খেয়ে চলেছে, আর মারধরের তো কোনো হিসাব নেই। ছোট্ট মেয়েটা হয়তো বুঝতেও পারে না ওর প্রতি সকলের এই বিরূপতার কারণটা ঠিক কি। মনটা ওর এতটাই নিষ্পাপ যে সকলের খারাপ ব্যবহারের পরেও কারোর প্রতি বিন্দুমাত্র রাগ, ঘৃণা, অভিমান তৈরি হয় না ওর মনে। যারা ওর উপর এই অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে, এত কিছুর পরেও তাদের কথাই বসে বসে ভাবছে ছোট্ট মেয়েটা। তাদেরকে ছেড়ে দূরে যাওয়ার নামটা শুনলেও ভয় পায় ছোট্ট ঝিনুক। দিন দিন ছোট্ট ফুলটার চোখের জল রুদ্রর কাছে আরও বেশি অসহনীয় হয়ে উঠছে। নিজেকে যতই জীবনের সীমিত নিয়ম এবং প্রবিধানের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুকও, ওই নিষ্পাপ চোখ দুটোতে নোনা জলের আনাগোনা দেখলেই সেই সকল সীমাবদ্ধতা, নিজের ওপর নিয়ন্ত্রণ যেন মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায়। ঝিনুককে একভাবে হেঁচকি তুলে কাঁদতে দেখে রুদ্র এক হাতে জড়িয়ে ধরে ওকে তুলে নিল নিজের কোলে। কান্নার সাথে সাথে সমপরিমাণে বাড়ছে ওর হেঁচকি। রুদ্র কোলে উঠতেই ঝিনুক ওর গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে জোরে জোরে কেঁদে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট রোহান ঝিনুককে ওইভাবে কাঁদতে দেখে এগিয়ে এলো সামনে। হাতে ধরে থাকা নদীর জলে ভেসে আসা ছোট্ট মসৃণ পাথরটা বাড়িয়ে দিল ঝিনুকের দিকে। কেঁদো না ঝিনুক, প্লিজ, আই এম সরি। আমার জন্য তোমাকে তোমার পাপা মারলো। এই পাথরটা তুমিই রাখো। ঝিনুক রুদ্রর কাঁধের উপর থেকে মাথা উঁচু করে ছোট্ট রোহানের হাতে থেকে পাথরটা নিয়ে নিল, কিন্তু কান্না ওর থামল না। নরম গোল গোল ফর্সা গালটার উপর থেকে চোখের নোনা জল একভাবে প্রবাহমান। রুদ্র আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছোট্ট রোহানকে। দূরে, একদম ওর কাছে আসার চেষ্টা করবে না, যাও এখান থেকে। রুদ্রর গম্ভীর গর্জনে রোহানও রীতিমতো ভীত হয়ে ছুটে পালালো ওখান থেকে। রুদ্র এক নজর ঘুরে তাকালো সেই মহিলার দিকে। এই মহিলাকে রুদ্র চেনে, ওমবাবুর পার্টির মেম্বার। রুদ্রর চোখের হিংস্রতা দেখে উনিও আর ওখানে দাঁড়ালেন না। রুদ্র ঘুরে দাঁড়িয়ে বিশালকে কিছু বলতেই যাবে, তার আগেই নদীর দিক থেকে হাওয়ার সাথে ভেসে আসা বেশ কয়েকটা গুলির প্রতিধ্বনিত আওয়াজ স্পষ্ট শুনতে পেল ওর কানে। বিদ্যুৎ গতিতে সতর্ক করলো ওর নিজের মস্তিষ্ককে। হাত চলে গেল সোজা কোমরে। কয়েক মাইক্রোসেকেন্ডের ব্যবধানেই কুর্তার নিচের জিন্সে কোমরে গুজে রাখা ওর প্রিয় অস্ত্রা 400টা বার করে নিল এক হাতে, আর এক হাতে ঝিনুককে শক্ত করে চেপে ধরলো নিজের বুকে। ইতিমধ্যেই বিশালের নির্দেশে সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিটা গার্ড সতর্ক করেছে নিজেদের। নদীর দিক থেকেই যে অপ্রত্যাশিত এই বিপদের আগমন ঘটতে পারে তার আশঙ্কা আগে থেকেই ছিল রুদ্রসহ সংগঠনের প্রত্যেককে। নদীর পাড়ে পাহারারত গার্ডরা নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। ততক্ষণে অ্যালার্ট হয়েছেন ওমবাবু নিজেও। এই মুহূর্তে বাড়িতে উপস্থিত গেস্টদের তালিকায় দেশের নামী প্রসিদ্ধ কিছু পরিবার সহ অনেক পাওয়ারফুল রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনের উচ্চপদস্থ কর্মচারী, নেতা, মন্ত্রী, মিডিয়ার লোকজন রয়েছে। এই সময় এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে এমনটা আশা করেননি ওমবাবু। কোনোভাবে যদি এই দ্বিপাক্ষিক সংঘর্ষ এদের কারোর চোখে পড়ে, তাহলে ওনার কর্মজীবনের এত বছরের এই প্রভাব প্রতিপত্তি নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে, সেটা উনি ভালো করেই জানতেন। আসন্ন বিপদের মুখোমুখি হতে প্রস্তুত বিশাল। আচমকা নদীর ধারের এই ফাঁকা জায়গাটায় এলোপাথারি গুলি চলতেই সব থেকে কাছের মোটা গাছটার আড়ালে সরিয়ে নিল ও নিজেকে। রুদ্র, আমার মনে হয় এরা যাদবের লোক। লিভ হার অ্যান্ড কভার ইয়োরসেলফ, নাহলে তুমি বিপদে পড়বে। রুদ্র না চাইলে ওকে কোনো বিপদ ছুঁতেও পারবে না, সেটা তুমি অন্তত জানো বিশাল। নাও লিসেন টু মি।
ভিতরে যারা উপস্থিত আছেন তারা এগুলো জানলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমাকেই ওদের এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, কারণ এরা আমার জন্য এসেছে। এই মুহূর্তে এই ঘটনার বিন্দুমাত্র আঁচ যদি ভিতরে পৌঁছায় তাহলে সবটা শেষ হয়ে যাবে। ড্যাডকে বলবে আমি সুযোগ বুঝে যোগাযোগ করে নেব, চিন্তা না করতে। বিশাল বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রুদ্রর দিকে। রুদ্র একাই এদের প্রত্যেকের সামনে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াতে সক্ষম। বিশাল জানে এই মুহূর্তে রুদ্র যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটাই হয়তো একেবারে ঠিক, কিন্তু তবুও এইভাবে ছেলেটাকে একা বিপদের মুখে ঠেলে দেওয়াটা ঠিক কতটা উচিত হবে সেটা নিয়েই সংশয়ের মধ্যে রয়েছে বিশাল। তারপর ওমবাবু যদি জানতে পারেন রুদ্র এভাবে একা সবটা, ওনার প্রতিক্রিয়া নিয়েও দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল বিশাল। কিন্তু ওমবাবুকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আর একদম নেই ওনার কাছে। যা করার এই মুহূর্তেই করতে হবে। রুদ্রপ্রয়াগে পৌঁছে লালার সাথে যোগাযোগ করবে। আমি লালাকে বলে দেব, থাকার ব্যবস্থা ওই করে দেবে তোমার। কালকের মধ্যে আমি নিজে ওখানে গিয়ে ফিরিয়ে আনবো। ততক্ষণে যদি সম্ভব হয় নিজেকে আড়ালে রেখো, নিজের খেয়াল রাখবে। আমিও যাব তোর সাথে। অভির আওয়াজে পিছনে ফিরে তাকালো রুদ্র। বোকামি করিস না অভি, এইখানে তোকে দরকার পড়বে। আমার চিন্তা করিস না, তুই ভালো করে জানিস আমার কিচ্ছু হবে না। তুই এইখানেই থাকবি, এটা কোনো অনুরোধ নয়, এটা অর্ডার। নদীপথে আগত বহিরাগতদের সাথে গার্ডদের সংঘর্ষ বহাল তখনও। বাইরের অতর্কিত হামলার খবর পৌঁছাতেই ভিতরের মিউজিক সিস্টেমের আওয়াজ বাড়িয়ে দেওয়া হয়েছিল ওমবাবুর নির্দেশে। চারিদিকে বিস্তৃত ধুমায়িত পর্বতের সারিগুলোর গায়ে ক্রমাগত প্রতিধ্বনিত হতে থাকা গুলির আওয়াজের তীব্রতা সেই আওয়াজকে ছাপিয়ে যাবে এটাই হয়তো স্বাভাবিক। বাইরে ওই গোলাগুলির আওয়াজ একটা সামান্য মিউজিক সিস্টেমে বেশিক্ষণ আটকানো সম্ভব না কোনোভাবেই। ভিতরের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই রুদ্রকে বেরোতে হবে এখান থেকে। ইতিমধ্যেই গুলির আওয়াজ পৌঁছাতে শুরু করেছে ভিতরে। উপস্থিত লোকজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করেছে। মিউজিক সিস্টেমের আওয়াজ ছাপিয়ে যাচ্ছে গুলির আওয়াজ আর ভয়ার্ত মানুষের চিৎকারের আওয়াজে। রুদ্র আর সময় নষ্ট করল না, ঝিনুককে বুকে চেপে ধরেই বেরিয়ে এলো বাড়ির সীমানার বাইরে। ওকে ওখানে ছেড়ে আসার সুযোগটা পায়নি রুদ্র। ফাঁকা জায়গায় নিজেকে আড়াল করতে পারেনিও। ওই রকম খোলা জায়গায় সামনে থেকে ছুটে আসা গুলিগুলো সুযোগ পেলেই রক্তাক্ত করে দিতে পারে ওদের দুজনকেই। এই মুহূর্তে একমাত্র ওই জঙ্গলের পথই ওকে আড়াল করতে পারে। আর দ্বিতীয়বার ভাবার সুযোগ না পেয়ে ঝিনুককে সাথে নিয়ে রুদ্র প্রবেশ করলো জঙ্গলে। কানে তলা ধরানো গুলির আওয়াজ আর অত মানুষের চিৎকার শুনে ঝিনুকের কান্না থেমে গেছে অনেকক্ষণ। প্রচণ্ড ভয়ে ও রীতিমতো গুটিয়ে গেছে রুদ্রের কোলের ভিতর। প্রতিটা গুলির আওয়াজে থেকে থেকে কেঁপে উঠছে ঝিনুক, আর সেই কম্পন রুদ্র স্পষ্ট অনুভব করতে পারছে। রুদ্রর গলার চারিপাশে ঝিনুকের হাতের বাঁধন আরো শক্ত হয়ে বসল। হে লিটল র্যাবিট, আর ইউ ওকে? ঝিনুকের ভয় করছে নীল। ওরা কারা? কি হচ্ছে ওখানে? সবাই চিৎকার করছে কেন? কিছু হয়নি ওখানে। তুমি নীলকে শক্ত করে ধরো, চোখ বন্ধ করে রাখো। যতক্ষণ নীল না বলবে চোখ একদম খুলবে না। বাঁ হাত দিয়ে ঝিনুককে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে ডান হাতে ধরে থাকা অস্ত্রা 400কে নিপুণভাবে চালিয়ে যাচ্ছে রুদ্র। রুদ্র অস্ত্রা 400 চলবে আর তার গুলির রক্তের স্বাদ পাবে না, সেটা আজ পর্যন্ত হয়নি কোনো দিন। আজও তার ব্যতিক্রম হলো না। প্রতিটা গুলির নিপুণ নিশানা কেড়ে নিল এক একটা জীবন্ত প্রাণ। রুদ্র সন্দেহই একেবারে ঠিক ছিল। দলের অতগুলো ম্যান পাওয়ার হারিয়ে প্রকাশ যাদব সত্যিই পাগল হয়ে গেছে। আজকের এই সংঘর্ষের পুরো পরিকল্পনাটা শুধুমাত্র ওকে প্রাণে শেষ করার জন্যই করা হয়েছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।